আসতেছি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ ময়মনসিংহ অনলাইন স্কুলে ষষ্ঠ বিজ্ঞান নিয়ে আমি আবার আছি তোমাদের সাথে। রুকসানা বেগম, সরকারি শিক্ষক, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। তো প্রতিদিনই শুধু পড়া নিয়ে আসি তোমাদের সামনে, বই নিয়ে বসতে হয়, হয়তো ভালো লাগে না সবসময়, তাই না? তো আজ আমরা চলো কিছু গল্প করবো। হ্যাঁ, কিছু গল্পে গল্পে পড়বো আমরা। বই খাতা দরকার নেই, শুধু আমার সাথে থাকো তোমরা। স্ক্রিনে কিছু ছবি দেখবো আমরা, সেগুলো দেখো এবং আমার কথাগুলো শোনো। আজ আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো তোমাদের। আশা করি ভালো লাগবে নতুন অধ্যায়। অনেকে হয়তো ভাবো যে কিছু বিষয় আছে আমরা বুঝি না, এগুলো পড়তে ভালো লাগে না, কিন্তু এই টপিকটা আমাদের জানা উচিত এবং আমাদের ভালো লাগবে। আমরা যদি একটু দেখি বুঝি তাহলে ভালো লাগবে। আর আমি আগে বলেছি, আমরা বই নিয়ে বসবো না, কিন্তু গল্পের মতো শুধু শুনবো এবং পড়বো, তাহলে আশা করি ভালোই লাগবে। আচ্ছা, এখানে আমি একটি ছবি দিয়েছি, একটু খেয়াল করো। এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? ছবিটি দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো। এখানে আকাশের ছবি দেওয়া আছে, এখানে একটু সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, পাশে কিছু মেঘের মতো দেখা যাচ্ছে, তাই না? তো দিনের বেলায় আমরা আকাশটাকে ঠিক এরকমই দেখি। আকাশে এখনো রৌদ্রোজ্জ্বল দিনে যদি আমরা তাকাই, আকাশের দিকে এরকম দেখা যায়। তবে সবসময় আমাদের আকাশটা এরকম নীল থাকে না। সাধারণত শরতের আকাশ এরকম নীল হয়। শরৎকালে আমরা আকাশটাকে এরকম নীলচে রঙের দেখি। সাদা আকাশটা তো আমাদের চোখের সামনে থাকেই, সূর্য, প্রতিদিনই আমরা দেখছি এগুলো। আবার রাতের আকাশে আমরা কি দেখি? ছবিটা উপরে পড়ে আসছে, ছবিটাকে একটু সরিয়ে দেই। আচ্ছা, এখান থেকে আবার আমরা একটু নতুন করে দেখি। যেটা বলছিলাম যে রাতের আকাশে আমরা আবার বিভিন্ন তারা দেখি, জ্যোতিষ্ক, বিভিন্ন রকমের আলো ঝলমল করছে বা ঝিকঝিক করছে, এরকম চিকচিক আলো দেখতে পাই রাতের আকাশে, তারা। তো এগুলো আমাদের কাছে পরিচিত, খুব সবসময় আমরা দেখি যেহেতু। এখানে আমি আরেকটা ছবি দিয়েছি, একটু খেয়াল করো। এটি দেখেও তোমরা বুঝতে পারছো, এটি হচ্ছে পৃথিবীর মানচিত্র। তো পৃথিবীর মানচিত্র অর্থাৎ যে পৃথিবীতে আমরা থাকি তার একটা ম্যাপ বলি আমরা এটাকে। মূলত এটা হচ্ছে পৃথিবীর যে আমরা যেখানে বসবাস করছি সেই জায়গার একটা সীমারেখা দিয়ে তৈরি করা একটা চিত্র, যেটাকে আমরা বলি মানচিত্র। তো এই আমাদের এই পৃথিবীটা, এখানে তো আমি একটা সোজা সাপটা একটি ছবি দিয়েছি। আমাদের পৃথিবীটা কি এরকম চারকোনা আকৃতির বা আয়তাকৃতির? অবশ্যই না। আমরা এটা ছোটবেলা থেকে জেনে এসেছি, তোমরাও জেনেছো যে পৃথিবী হচ্ছে গোলাকার। তো পৃথিবীটা ঠিক এরকম হবে, তাই না? যদি গোল হয় তাহলে এরকম হবে। তো এই পৃথিবীর গোলাকার পৃথিবীটা, ধরো আমরা তো ফুটবল খেলি, তোমরা ফুটবল খেলো অনেকেই, ফুটবলটাও গোল। এই গোলের, গোলাকার ফুটবলের আমরা কি ভেতরে আছি না বাইরে আছি? এই প্রশ্নটা আমি অনেক সময় আমার শিক্ষার্থীদেরকে করি এবং অনেকেই ভুল উত্তরটাও দেয়। এখন তোমরা কি দিচ্ছ সেটি আমি এখন চেক করতে পারছি না, কারণ আমি একটা মোবাইল দিয়ে কাজ করছি। তোমরা কমেন্টে লেখো, আমি পরে দেখব। অনেকেই তোমরা বলো যে আমরা পৃথিবীর ভেতরে আছি, কিন্তু আসলে আমরা এই গোলাকার পৃথিবীর বলটার ভেতরে না, আমরা আছি বাইরে। তখন অনেকে আবার খুব আশ্চর্য হয়ে বলে, আমরা বাইরে কিভাবে আছি? বাইরে যদি থাকি, পৃথিবী তো ঘুরছে, আমরা জানি সূর্যের চারপাশে ঘোরে, তাহলে আমরা ঘোরার সময় যদি একবার উপরে থেকে আরেকবার তো নিচে চলে আসার কথা, আমরা পড়ে যাই না কেন? মনে নিশ্চয়ই প্রশ্নগুলো জাগে। তো এইগুলোর বিভিন্ন কারণ আছে, আমরা এগুলো পরে জানবো, পরের ক্লাসে জানবো। পৃথিবী আমাদেরকে একটা আকর্ষণে আকৃষ্ট করে রাখে, সেই আকর্ষণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না। যাই হোক, আমরা পৃথিবীর বাইরের দিকে থাকি, অর্থাৎ এই যে বাইরের যে আবরণটা আছে এটাকে বলা হয় ভূপৃষ্ঠ, এবং এই ভূপৃষ্ঠের উপরে আমরা থাকি।
এখন আমরা যদি ভূপৃষ্ঠের উপরে থাকি, আমরা জানি আমাদের পৃথিবীটা কোথায় আছে? মহাশূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, তাই না? আমরা জানি এগুলো ছোটবেলা থেকে বিজ্ঞানে আমরা পড়ে আসছি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারপাশে আবার চাঁদ ঘুরছে। আবার আমাদের এই পৃথিবীর উপরে যদি আমরা তাকাই, আকাশ, এই যে আকাশটা, এটি হচ্ছে সীমাহীন, এর কোনো সীমা আমরা খুঁজে পাই না। এখন বিজ্ঞানীরা মহাকাশে যাচ্ছেন, তো মহাকাশ এই শব্দগুলো আমাদের কাছে পরিচিত। মহাবিশ্ব, তাই না? এই মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী খুবই নগণ্য এবং ক্ষুদ্র একটা বস্তু। তো এই পৃথিবী যেটা বলেছিলাম যে দিনের বেলায় আমরা একরকম দেখি, রাতের বেলায় আকাশে চাঁদ দেখি, আবার তারা উজ্জ্বল আকাশ রাতের বেলায় আমরা যদি দেখি এরকম উজ্জ্বল তারকামণ্ডিত আকাশ আমরা দেখি। এবং আমরা পৃথিবীর থেকে, পৃথিবীর এই যে উপরের ভাগে আমরা আছি, পৃষ্ঠে আছি, ওখানে দাঁড়িয়ে থেকে এগুলো দেখছি। অর্থাৎ এগুলো কোথাও না কোথাও আছে, তাই না? এইগুলো সম্পর্কে আজ আমরা একটু জানবো যে এগুলো কি বা কিভাবে আছে এবং আমাদের পৃথিবীর উৎপত্তিটা কিভাবে হলো, আমাদের পৃথিবীর গঠনটা কিভাবে হলো, কি দিয়ে গঠিত বা কিভাবে উৎপত্তি হলো পৃথিবী, এগুলো আমাদের এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো আজ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমরা একটু জেনে আসি। এই অধ্যায় শেষে তোমরা পৃথিবীর উৎপত্তির যে ঘটনা সেটি বর্ণনা করতে পারবে, পৃথিবীর গঠন বর্ণনা করতে পারবে, সূর্য, পৃথিবী, চাঁদ এগুলোর পরিচয় বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। এখানে একটি ছবি দিয়েছে, আমি একটু খেয়াল করো। ছবিটি দেখে কি মনে হচ্ছে? যে কোনো আলো বিচ্ছুরিত হচ্ছে। হ্যাঁ, এখানে ভেতর থেকে কিছু একটা আলো বিচ্ছুরিত হয়ে বের হয়ে আসছে। অথবা যখন কোনো ধামাকা হয়, আমরা কি বলি এটাকে, কোনো বস্তু যদি ছিটকে যায়, একটা ছোট্ট বস্তু যদি এটাকে কোনোভাবে বিস্ফোরিত করা হয় বা ছিটকে যদি এটা পড়ে যায়, তাহলে ঠিক এরকম একটা ছবি তৈরি হবে, তাই না? এইখানেও মূলত আমি এরকমই একটা ছবি দিয়েছি যে আমাদের পৃথিবীর উৎপত্তিটা বা বিকাশটা, আমাদের মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো। এ নিয়ে চীনে একটা রূপকথা প্রচলিত আছে, খুব মজার। তারা মনে করে বা তাদের এই রূপকথায় বর্ণিত আছে যে প্রথমে একটি ডিম থেকে একটি দৈত্য, বিশাল আকার একটি দৈত্য তৈরি হয়, জন্ম হয়, দৈত্যের জন্ম হয়। সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ, তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেইগুলোর থেকে পৃথিবীর, আমাদের এই বিশাল ডিম থেকে তৈরি যে দৈত্য, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে মহাবিশ্বের সবকিছুই সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে। তাহলে খেয়াল করো, এইগুলো তো এখন বিজ্ঞানের এই যুগে আমরা এখন এগুলো শুনলে রূপকথাই মনে হবে আমাদের কাছে, যে এগুলো তো রূপকথা। আসলে এটা চীনের একটি রূপকথার ঘটনা। তো এখন বিজ্ঞানীরা অনেক দূরে গিয়েছেন এবং বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছেন যে না, এইভাবে এই পৃথিবীর বা মহাবিশ্বের সৃষ্টি হয়নি। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীদের ধারণা যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে একটি ছোট্ট উত্তপ্ত ভারী একটি বস্তুর বিস্ফোরণের ফলে। তারা মনে করে যে একটা ছোট্ট বস্তু যেটি খুব উত্তপ্ত ছিল, খুব ভারী ছিল, এবং সেটি একসময় বিস্ফোরিত হয়ে গেছে এবং প্রচন্ড আকারে এই সময় বিস্ফোরণে তার যে কণাগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এবং এখনো ধারণা করা হয় যে এই কণাগুলো ছড়িয়ে পড়ার যে বিস্তৃত হওয়ার যে বিষয়টা এখনো চলছে। অর্থাৎ আমরা যদি বলি যে এই ছোট কণাটি থেকে মহাবিস্ফোরণের ফলে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, এবং এই ধারণাটাকে, বিজ্ঞানীদের এই ধারণাটাকে বলা হয় মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। বিগ ব্যাং শব্দটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত। ঠিক এরকম আমরা যদি একটা অ্যানিমেটেড ছবি দেখি, যে বিচ্ছুরিত হয়ে একটা ছোট কণা থেকে ভেঙে বিস্ফোরিত হয়ে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে এবং এটা বিস্তৃত হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে এই বিস্ফোরণকে আমরা কি বলবো? মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। এবং বিজ্ঞানীরা এই বিগ ব্যাং থিওরির পিছনে এখন বিভিন্ন ব্যাখ্যাও দিচ্ছে। তারা বলছেন যে এটি এখনো বেড়ে চলেছে, অর্থাৎ আমাদের মহাবিশ্বের সীমানা এখনো বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারেননি। এটি অসীম এবং এটি এখনো বেড়ে চলেছে। তো এখানে বিস্ফোরণের ফলে প্রথম যে অতি ক্ষুদ্র পদার্থগুলো তৈরি হয়, ছোট ছোট কণায় পরিণত হয়। এই যে ছোট ছোট কণাগুলো ধরো, এগুলো পরে আবার কিছুটা ঠান্ডা এবং একত্রিত হয়ে জমাট বেঁধে
জ্যোতিষ্কে পরিণত হয়। আমরা জানি সূর্য এবং নক্ষত্র এগুলো কি জল জল করে, এদের আলো আছে, নিজস্ব আলো আছে। তো এই ধরনের কিছু জ্যোতিষ্ক নক্ষত্র এগুলো তৈরি হয় প্রথমে। এবং যখন একদিকে এই জ্যোতিষ্কগুলো তৈরি হচ্ছিল, ছোট ছোট কণাগুলো যেগুলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, সেগুলো জমাট বেঁধে একদিকে যখন এই জিনিসগুলো তৈরি হচ্ছিল, যেটাকে আমরা বলি জ্যোতিষ্ক নক্ষত্র বা ছায়াপথ গ্যালাক্সি, এগুলো যখন একদিকে তৈরি হচ্ছিল, ঠিক তখনই আবার বলা হচ্ছে যে এটি বিস্তৃত হয়ে যাচ্ছিল। ধরো আমরা যদি একটা ছোট বেলুনে, আমি একটু পরে একটা ছবি দেখাবো, তার আগে এখানে একটু আলোচনাটা সেরে নিই। এখানে একটা ছোট্ট পিণ্ড থেকে, যেটি বলেছিলাম যে বিস্ফোরিত একটি পিণ্ড, সেটি বিস্ফোরিত হওয়ার পর একটু খেয়াল করো, এখানে অনেক বছর, কোটি কোটি বছর এর হিসাব, আনুমানিক একটা হিসাবের ছবি এখানে দেওয়া হয়েছে। ধারণা করা হয় যে প্রায় 13.5 বিলিয়ন বছর পূর্বে এই বিগ ব্যাংটি সংঘটিত হয়েছিল। 13.5 বিলিয়ন, বিলিয়ন শব্দটি তোমাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে। তোমরা শতক, দশক, এখানে কোটি পর্যন্ত শুনে থাকবে। আবার মিলিয়ন শব্দের সাথে পরিচিত হতে পারো হয়তোবা। যদি কেউ না জানো আমি একটু বলে দিই, 10 লক্ষ সমান 1 মিলিয়ন, মিলিয়ন। আর আমি এখন যেটি বললাম বিলিয়ন, বিলিয়ন হচ্ছে 100 কোটিতে 1 বিলিয়ন। তাহলে আমি বলেছি 13.5, প্রায় 13.5 বা 14 বিলিয়ন, 13.5 পরে তো 14, তাই না? 13.5 বা 14 বিলিয়ন, অর্থাৎ এটাকে যদি আমরা আবার 100 দিয়ে গুণ দেই, তাহলে 1350 কোটি বছর পূর্বের কথা। এটা আনুমানিক, বিজ্ঞানীদের আনুমানিক ধারণা যে এত বছর পূর্বে এই বিগ ব্যাংটা সংঘটিত হয়েছিল। এবং এই যে বস্তুগুলো আমরা বললাম যে ছোট ছোট কণাগুলো পরে ঠান্ডা হচ্ছিল, এটাও বিগ ব্যাং এর অনেক পরের ঘটনা। ধারণা করেন যে প্রায় 1 বিলিয়ন বছর পরে, অর্থাৎ 100 কোটি বছর পরে, বিগ ব্যাং এর 100 কোটি বছর পরে ঠান্ডা হওয়া শুরু করলো কণাগুলো। তারপর আস্তে আস্তে জমাট বেঁধে জ্যোতিষ্ক নক্ষত্র হলো। আবার 4.5 বিলিয়ন বছর পরে, অর্থাৎ বিগ ব্যাং এর প্রায় 450 কোটি বছর পরে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তাহলে চিন্তা করো কত বছর, কত কত বছর আগের কথা, এবং এক একটা বিষয় কত সময় লেগেছিল, অনেক 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 সময় লেগেছিল এটি তৈরি হতে। তো আমরা এখন শুধু জানবো যে কিভাবে এটা তৈরি হয়েছিল, যে ছোট ছোট কণাগুলো জমাট বেঁধে আগে নক্ষত্র, জ্যোতিষ্ক এগুলো তৈরি হয়েছে। এবং ছায়াপথ বা গ্যালাক্সি আমরা যেটাকে বলি, এরকমই একটা ছায়াপথের ভেতরে আমাদের সৌরজগৎ আছে। সূর্য একটা নক্ষত্র আমরা জানি। এই সৌরজগতেরই একটা গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। তো আমরা একটু সামনে আগাই। একটু আগে বলেছিলাম যে এটি বিস্তৃত হয়ে যাচ্ছে, যে মহাবিশ্বটি একদিকে যেমন জ্যোতিষ্ক, গ্যালাক্সি এগুলো তৈরি হচ্ছে, তেমনি আবার এটি বিস্তৃত হচ্ছে, অর্থাৎ এর সীমানা বেড়ে যাচ্ছে, দিন দিনে বেড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে বাড়ছে। এটি যদি আমরা একটা বেলুন নিয়ে চিন্তা করি, যে বেলুনের ভেতরে, এখানে আমি 3টি ছবি দিয়েছি, একটু খেয়াল করো। বেলুনের ভেতরে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো খুব কাছাকাছি আছে, বেলুনটা ছোট, কাছাকাছি আছে। এখন আমরা যদি এই বেলুনটাকে একটু বড় করে দিই, অর্থাৎ ভেতরে বাতাস দিয়ে এটাকে ফুলিয়ে দিই, তাহলে কি হবে? এই জিনিসগুলো একটু ছড়িয়ে যাবে। ভেতরে যে কণাগুলো দিয়েছি আমরা, এগুলো কি হবে? একটু ছড়িয়ে যাবে। এটাকে যদি আরো বাতাস দিয়ে আরো বড় করে দেই, এটা যদি আরো বড় হয়ে যায়, তখন এই জিনিসগুলো দূরত্ব আরো বেড়ে যাবে, অর্থাৎ এগুলো আরো ছড়িয়ে যাবে, তাই না? এই যে দূরত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ এরা একজনের থেকে আরেকজন সরে যাচ্ছে এবং এদের সীমানা বিস্তৃত হচ্ছে, বেড়ে যাচ্ছে। এইরকমই ধারণা করা হয় মহাবিশ্বের বেলায়। এবং এটাকে বলা হচ্ছে বেলুন মডেল। তোমাদের এখানে একটা ছবিও দেওয়া আছে, বেলুন মডেল। মানে বেলুনকে ফুলিয়ে যদি এটাকে বড় করা হয়, এটা যেমন বিস্তৃত হতে থাকবে, আমাদের মহাবিশ্বটা এরকম বিস্তৃত হয়ে যাচ্ছে। এবং বিজ্ঞানীর সপক্ষে প্রমাণও দিচ্ছেন যে জ্যোতিষ্ক মণ্ডলীগুলো বা নক্ষত্র, জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ এগুলো যে আমাদের মহাবিশ্বে আছে, এদের গ্যালাক্সি, তারা বা নক্ষত্র যাই বলি আমরা, এদের দূরত্ব দিন দিনেই বাড়ছে। মানে এরা আগে যতটুকু ছিল তার চেয়ে এখন আরো দূরে চলে যাচ্ছে। এর থেকে ধারণা করে যে তাহলে এটি বিস্তৃত হয়ে চলেছে, এখনো বিস্তৃত হচ্ছে, এবং এর সীমানা এখনো নির্ধারিত হয়নি, অসীম। তো যাই হোক, এই ছিল আমাদের বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণের মূল কথা। তাহলে আমরা কি পেলাম? যে ওই রূপকথা দত্তের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাদের পৃথিবীর বিকাশ ঘটেনি। আমরা জানলাম
যে মহাবিস্ফোরণের মাধ্যমে একটি ছোট কণা, উত্তপ্ত ভারী পিণ্ড কণা বা বস্তু, যেটি প্রচন্ড বিস্ফোরণে বিগ ব্যাং সংঘটিত হয়েছিল, সেটির থেকে তার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে ওইগুলো পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে নক্ষত্র, জ্যোতিষ্ক এগুলো তৈরি করেছে। কেমন ঠান্ডা হয়েছে একটু খেয়াল করো। আমাদের সূর্য জ্বলন্ত পিণ্ড একটি, আমরা এটা তো জানি। সূর্যের যে তাপ কত দূর থেকে আমাদের পৃথিবীতে আসে, তারপর আমরা তাপে ঘেমে গরমে অস্থির হয়ে যাই, সেই সূর্যের কি তাপ। তো এইগুলো এতটুকু পরিমাণ ঠান্ডা হয়েছে যে এগুলো এখনো জ্বলন্ত। তার থেকে তৈরি ওই যে বিগ ব্যাং বলার সময় যে আমরা ছোট্ট পদার্থের কথা বলেছিলাম যেটি খুব ভারী এবং উত্তপ্ত, তার থেকেই তৈরি, কিন্তু ওটার থেকে এখন ঠান্ডা হয়ে, কিছুটা ঠান্ডা হয়ে এই অবস্থায় আছে আমাদের সূর্য। এরকম অনেক নক্ষত্র যেগুলো আকাশে আমরা জল জল করতে দেখি, যাদের নিজস্ব আলো আছে, তাপও আছে। তো এখন আসি আমরা একটু সৌরজগৎ নিয়ে আলোচনা করি, আমরা একটু সামনে আগাই যে কিভাবে আমরা সৌরজগতে অন্তর্ভুক্ত হলাম। তো এতক্ষণ আমরা জানলাম মহাবিশ্বে বিভিন্ন রকমের জাগতিক বস্তুর কথা। এখানে একটি ছবি দিয়েছি আমি, যেটাকে আমরা বলি ছায়াপথ বা গ্যালাক্সি। এখানে অসংখ্য তারকা মণ্ডলী, নক্ষত্র, জ্যোতিষ্ক এগুলো দেখো ঘূর্ণায়মান অবস্থায় আছে বা উড়ছে মনে হচ্ছে। আমাদের মহাবিশ্বে গ্যালাক্সিগুলো এইভাবে চলছে। এর ভেতরে এরকমই একটি গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে আমাদের, আমরা যে এখানে আছি এরকমই একটি ছায়াপথ হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের একটি নক্ষত্র হচ্ছে সূর্য, এবং সূর্যের একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। একটু আগে বলেছিলাম সূর্যটা কেমন, জ্বলন্ত গ্যাস পিণ্ড, জ্বলছে, সবসময় জ্বলছে। দেখো এখানে একটি সূর্যের অ্যানিমেটেড ছবি দিয়েছি আমি। এইরকম যদি জ্বলতে থাকে আগুন, সূর্যটা ঠিক এরকম সবসময় জ্বলছে। এখানে কি জ্বলে? সূর্যের আমরা যদি নিজস্ব আলো আছে এটা আমরা জানি। সূর্য একটি গ্যাসের পিণ্ড। এই গ্যাস পিণ্ডে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের আকর্ষণে, আমি একটু আগে বলেছিলাম যে পৃথিবী আমাদেরকে একটা আকর্ষণে আকৃষ্ট করে রাখে। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই অন্যান্য বস্তুকে বা একটা বস্তু আরেকটা বস্তুকে আকৃষ্ট করে রাখে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের প্রভাবে এই হাইড্রোজেন গ্যাস সূর্যের চারপাশে আকৃষ্ট হয়ে থাকে বা এখান থেকে সরে যায় না। তো এখানে হয় কি, এই গ্যাসগুলোর মধ্যে আবার পরস্পর যখন যুক্ত হয় তখন এখানে প্রচন্ড তাপ এবং আলোর উৎপত্তি হয়। যে তাপের ফলে আমরা কিন্তু সেই আলো এবং তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, দেখো এদিকে ছড়িয়ে পড়ছে, সেই তাপ এবং আলোই কিন্তু আমরা পাচ্ছি আমাদের পৃথিবীতে। সূর্য থেকে আমাদের পৃথিবী অনেক দূরে, তারপরে আমরা সেই আলো এবং তাপ পাচ্ছি। এই যে এখন আমি ফ্যান বন্ধ করে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, ঘামছি গরমে, এটি কেন হচ্ছে? সূর্যের তাপে আমাদের পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে সেই উত্তাপটাই আমরা অনুভব করতে পারি। আমাদের শরীরে এই যে ঘাম বের হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের গরম লাগছে, এবং এই অনুভবটা আমরা অনুভূতিটা আমাদের হয়, গরমের অনুভূতিটা আমাদের হয় এই তাপে। তো সূর্যের কথা আমরা জানলাম। তাহলে সূর্যের চারপাশে আছে প্রচুর হাইড্রোজেন গ্যাস, এবং হাইড্রোজেন গ্যাসগুলোই যুক্ত হয়ে একটা একটার সাথে তাপ এবং আলো উৎপন্ন করছে। এখন আসলে আমরা একটু সামনে আগে সৌরজগৎ। সৌরজগতে সূর্যের চারপাশে আবার আমরা জানি 8টি গ্রহ আছে। সেই 8টি গ্রহের মধ্যে একটি হচ্ছে আমাদের পৃথিবী। গ্রহগুলোর নাম তোমরা ছোট ক্লাসে পড়ে এসেছো নিশ্চয়ই। আমি কি একবার বলবো? তোমাদের জানা আছে, আমরা শুধু পৃথিবীটা নিয়ে জানবো। এখানে আমাদের বুধ আছে, শুক্র আছে, পৃথিবী আছে, মঙ্গল আছে, নেপচুন আছে, প্লুটো আছে, এই 8টি গ্রহ, শনি আছে। তার মধ্যে আমরা শুধু পৃথিবীর গঠনটা জানবো, বা পৃথিবীটা কোনটা সেটা একটু দেখবো। এখানে আরেকটা কথা বলার আছে। এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এটি হচ্ছে একটা ধূমকেতুর ছবি। তোমাদের বইয়ের শব্দটি পাবে, এই জন্য আমি একটা ছবি দিয়ে এখানে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আমাদের সৌরজগতের চারপাশে যখন 8টি গ্রহ আছে তখন আমরা আগের ছবিটা একটু দেখি। এই যে গ্রহগুলো যখন বিভিন্ন কক্ষপথে ঘোরে, এটা আমরা জানি সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, যার যার কক্ষপথ আলাদা আলাদা। এই কক্ষপথগুলোর মাঝে মাঝে অধিকাংশ জায়গায় ফাঁকা, হ্যাঁ কিছু থাকে না, ফাঁকা। আবার মাঝে মাঝে কিছু ধূমকেতু
গ্রহাণু আমরা জানি এগুলো আছে, নামগুলো আমরা শুনেছি। ধূমকেতুটা কেমন, এখানে একটা দেখো এই যে একটা আলোর মতো চিহ্ন দিয়েছে আছে এই ছবিতে, এবং এর পেছনে একটা লেজের মতো অংশ আছে। এটি হচ্ছে একটা ওই যে বিস্ফোরণের সময় কিছু কণা, উত্তপ্ত কণা, শিলাখণ্ড হতে পারে সেটি, এইগুলো জ্বলন্ত অবস্থায় ছুটতে থাকে এবং জ্বলন্ত উত্তপ্ত পিণ্ডটা সামনের দিকে, এই জন্য এই জায়গায় শিলাখণ্ডটা সামনের দিকে, এই জায়গাটা বেশ আলোকিত থাকে এবং উত্তপ্ত থাকে। আর পেছনের দিকে কিছু গ্যাস, পেছনের দিকে গ্যাস থাকে যেটা পরে হালকা হয়ে যায়, ওই পেছনের হালকা গ্যাসগুলোকে লেজের মতো দেখা যায়। এই ধরনের উত্তপ্ত বস্তু যে ছুটে যাচ্ছে তার পেছনের এই আলো সহ আমরা এই ছোটন্ত বস্তুগুলোকে দেখি, এগুলোকে বলা হয় ধূমকেতু। এগুলো আমাদের সৌরজগতে আমাদের চারপাশে আছে। তো ধূমকেতু একটি জিভ ছবি আমি এখানে দিয়েছি, যেগুলো জ্বলন্ত পিণ্ডটি ছুটছে আর পেছনে লেজের মতো বিভিন্ন গ্যাস এর পেছনে লেজের মতো ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এখানে সৌরজগতের কক্ষপথগুলো আমি দেখিয়েছি একটু। আর এইখানে আমাদের পৃথিবী আছে, একটু খেয়াল করো। পৃথিবী আমাদের সূর্যের, আমরা যদি দূরত্বের চিন্তা করি তাহলে সবচেয়ে কাছে ছিল বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, অর্থাৎ 3 নাম্বার দূরত্বের দিক থেকে 3 নাম্বার হচ্ছে আমাদের পৃথিবী। এইখানে এই যে এখানে দেখো 3 নাম্বার কক্ষপথে যেটি যাচ্ছে এটি হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী আবার তার চারপাশে একটি উপগ্রহ চাঁদকে নিয়ে ঘুরে। সেই ছবিটি যদি আমরা দেখি তাহলে ঠিক এরকম হবে। দেখো, এটি যদি সূর্য হয়, শুধু পৃথিবীর কথা আমরা চিন্তা করি, এই যে পৃথিবী তার চারপাশে আবার চাঁদকে নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে আর সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে চাঁদ সহ। তো সূর্যের আলোতে আমরা একটু আগে বলেছিলাম যে সূর্যের আলোতে আমাদের পৃথিবী আলোকিত হচ্ছে, এবং সূর্যের আলোর ফলে আমাদের পৃথিবীতে আমরা জানি উদ্ভিদ এই সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপন্ন করে, সালোক সংশ্লেষণ করে, এবং সেই খাদ্যের উপর আবার আমরা প্রাণীরা নির্ভরশীল। আমরা সবাই, উদ্ভিদ এবং প্রাণী, এই আলোর উপর আবার নির্ভরশীল। খেয়াল করো, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই সূর্যের আলোর উপর নির্ভরশীল। সূর্যের এই আলোটা যদি আমরা আমাদের পৃথিবীতে না আসতো তাহলে আমাদের উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, আমরাও বাঁচতে পারতাম না। অর্থাৎ পৃথিবীর যে বাইরের যে আবহাওয়া বা পরিবেশটা, বায়ুমণ্ডলটা, এই সবটাই আমাদের উপযোগী আছে বলে আমরা এখনো পৃথিবীতে বাস করছি, বা আমার পৃথিবীতে আমাদের বাসযোগ্য। আর চাঁদ কি করে? চাঁদের কি নিজস্ব আলো আছে? চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। এখন অনেকেই বলতে পারো যে ম্যাডাম রাতে তো আমরা দেখি চাঁদের আলো। এটা আসলে চাঁদের প্রত্যক্ষ আলো নয়, সূর্যের আলো তার উপর প্রতিফলিত হয় এবং সেই প্রতিফলিত আলোটাই আমরা দেখি। আমাদের চোখে মনে হয় যে চাঁদ থেকে আলোটা বের হচ্ছে। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো আছে, নিজস্ব আলো আছে। আর চাঁদ আমাদের চাঁদ পৃথিবীর চারপাশে যে ঘুরে আসে, এখানে একটা হিসাব তোমাদের বইয়ে আছে, একটু বলে দেই। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। আর আয়তনের কথায় যদি আমরা আসি, চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। আবার সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এখন চিন্তা করা আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। ধরো আমরা যদি সূর্যকে একটা ফুটবলের মতো মনে করি, সূর্য একটা ফুটবলের সাইজ, তোমরা যে খেলো এই ফুটবলের সাইজ হয়, তাহলে আমাদের পৃথিবী হচ্ছে একটি ছোট্ট বালুকণা, বালুর একটি কণা। ঠিক এমন পার্থক্য সূর্যের সাথে আমাদের পৃথিবীর আকৃতির। আবার পৃথিবীর চাইতেও 50 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ আলো কত ছোট। আমরা যদি আয়তনের দিকটা হিসেব করি তাহলে এরা এরকম ছোট। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আকাশে চাঁদ এবং সূর্যকে প্রায় একই রকম আকৃতির দেখি, এটি কেন হচ্ছে? চাঁদ আমাদের অনেক নিকটে আছে, পৃথিবীর অনেক কাছ থেকে আমরা চাঁদকে দেখছি, আর সূর্য অনেক 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 লক্ষ গুণ দূরে আছে। সেই জন্য আকাশে যখন আমরা এই দুটোকে দেখি তখন আমাদের মনে হয় যে দুটোই আকৃতি প্রায় সমান সমান। আসলে কিন্তু তা নয়। আসলে আকৃতিগুলো হচ্ছে, আমরা যে হিসেবটা পেয়েছি সেটি হচ্ছে পৃথিবীর 50 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদ, আর পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। হিসেবগুলো একটু
মনে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, এখন আমরা একটু আগে যেটি বলেছিলাম যে সূর্যের আলোতে আমাদের পৃথিবীতে আমরা বাস করতে পারছি সূর্যের আলোর জন্য। এটি যদি আমাদের পৃথিবী হয়, আমরা জানি পৃথিবীর উপরে কি আছে, জলভাগ এবং স্থলভাগ। আমরা এটাও জানি পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। এই স্থলের উপরে কিন্তু আমরা বাস করি, স্থলভাগে আমরা বাস করি, তাই না? জলে অনেক জীব আছে, জলে পানিতে অনেক জীব আছে, বাস করে। এই যে পৃথিবী, এটি একদিনে এরকম ভাবে তৈরি হয়নি। ওই যে বিগ ব্যাং এর কথা বললাম, যে বিগ ব্যাং এর পরে প্রায় 4.5 বিলিয়ন বছর পরে, 4.5 বিলিয়ন বছর পরে আমাদের পৃথিবীটা গঠিত হয়েছে ধারণা করা হয়। তো সেই গঠনের পর এখানে আমাদের যে বায়ুমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলের যে অবস্থা, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো যে অবস্থা, এগুলো তৈরি হতে আরো অনেক সময় লেগেছে। তো ধারণা করা হয় যে পৃথিবীতে সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছিল, এবং এই ধূলিকণাগুলো একত্রিত হয়ে আরো অনেক লক্ষ লক্ষ বছর পরে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে। শুরুর দিকে পৃথিবী ছিল বেশ গরম এবং উত্তপ্ত, পরে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। আমরা একটু আগে সূর্যের যেমন ছবি দেখেছিলাম, পৃথিবীটাও শুরুতে এরকম টকবক করে ফুটতে থাকতো, গরম ছিল, উত্তপ্ত ছিল। তো সেটিও আবার কি হলো, আবার লক্ষ লক্ষ বছর ধরে সেটি ঠান্ডা হয়েছিল। ঠান্ডা হওয়ার পর আমাদের জীবনের জন্য যেটি দরকার ছিল, পানি ছিল না, তাই না? বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। তো আস্তে আস্তে ঠান্ডা হতে হতে তাপ সরে গিয়ে একসময় পৃথিবীর কেন্দ্রের দিকে ভারী পদার্থগুলো, পৃথিবীর উত্তপ্ত গলন্ত বস্তুটা যখন ঠান্ডা হতে থাকে, তখন পৃথিবীর ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে, আর হালকা পদার্থগুলো পৃথিবীর পৃষ্ঠের দিকে রয়ে গেছে। ভারীগুলো চলে গেছে ভেতরে, আর হালকাগুলো রয়ে গেছে বাইরের দিকে। তো আমরা এখন বাইরের দিকে বায়বীয় যে পদার্থগুলো দেখি, সেগুলো কি কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এই বায়বীয় গ্যাসগুলো আমাদের চারপাশে আছে। আজানটা শুরু হয়ে গেছে, আজানটা শেষ হলে আমি শেষ করে দেবো। আমাদের টপিকও শেষ, কিন্তু আজানটা আমরা শেষ করে দিই। আজানের পর আমরা শেষ করে দিই, আর একটু বাকি আছে। যেটা বলছিলাম যে তাহলে পৃথিবীর উপরের অংশ, পৃথিবী যখন ঠান্ডা হচ্ছিল তখন ভারী বস্তুগুলো, ভারী জিনিসগুলো চলে গেল ভেতরে, আর হালকা জিনিসগুলো উপরের দিকে। হালকা মানে গ্যাসীয় পদার্থগুলো। তাহলে এই গ্যাসীয় পদার্থগুলো কি কি আমরা দেখি? জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মিথেন, অক্সিজেন, এই গ্যাসগুলো আমাদের চারপাশে তৈরি হলো। ওই জলীয় বাষ্পটা আরো ঠান্ডা হতে হতে পানিতে পরিণত হলো, তরল পানিতে পরিণত হয়ে সমুদ্রের সৃষ্টি করলো। অর্থাৎ আমাদের যে পৃথিবীর উপরের ভাগটা, স্থল ভাগ এবং জল ভাগ, আমাদের বসবাসের উপযোগী হলো। নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণও দিন দিন বেড়ে যেতে থাকলো, এবং যখনই এই পরিবেশটা এমন অবস্থায় আসলো যে একটা জীব বেঁচে থাকতে পারে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে পারবো, সেই অবস্থায় আসার পর তারও অনেক অনেক বছর পরে এখানে জীবের উৎপত্তি হয়েছে। এবং বিজ্ঞানীদের ধারণা যে একটি কোষ থেকে আমাদের জীবনের উৎপত্তি। সেটি আরেকটি বিশাল অংশ আমাদের বিজ্ঞানের, সেটি আমরা উপরে ক্লাসে, বড় ক্লাসে জানবো। আমাদের আজ দরকার ছিল পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো। তাহলে আমরা আজ এটি জানলাম যে বিগ ব্যাং এর ফলে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে,
এই মহাবিশ্বের বিগ ব্যাং এর ফলে সৃষ্টি হওয়া কণাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে বিভিন্ন নক্ষত্র, জ্যোতিষ্ক, গ্যালাক্সি, ছায়াপথ এগুলো তৈরি হয়েছে এবং এই নক্ষত্রের চারপাশে আবার আমাদের গ্রহ তৈরি হয়েছে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে। সেই গ্রহের একটি গ্রহ হচ্ছে বা আমাদের সৌরজগতের একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। এটিও আমাদের বায়ুযোগ করতে অনেক সময় লেগেছে এবং এই সময়গুলো অনেক বেশি লম্বা, যেটা আমরা একটু আগে হিসেব করেছিলাম যে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে। তো এখন আজ আমি আর সামনে আগাবো না, আমাদের পৃথিবীর গঠনটা কেমন, ওই যে ভারী বস্তুগুলো ভেতরের দিকে গেলো, হালকাগুলো বাইরে থাকলো, এভাবে যে আমাদের পৃথিবীর গঠন তৈরি হলো, বাইরে যে একটা ভূপৃষ্ঠ তৈরি হলো, এটির গঠন, এগুলো আমরা বায়ুমণ্ডলের গঠন, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এখানে শেষ করি। আর এখানে একটা বিষয় শুধু ভেবে, আমরা যদি পৃথিবীকে বাসযোগ্য করার যে ক্রম বিকাশটা দেখি, তাহলে ঠিক এরকম একটি ধারাবাহিক ছবি তৈরি হবে যে ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি, অর্থাৎ উত্তপ্ত, যেটা আমরা একটু আগে গল্পে বললাম, গল্পের মতো আলোচনা করলাম। আমি কিন্তু আগে বলেছি যে আজকে আমরা পড়বো না, শুধু গল্পের মাধ্যমে জানবো। তাহলে আমরা জেনেছি ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যে পৃথিবীটি ছিল খুবই উত্তপ্ত। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল এবং তরল পানির সৃষ্টি হলো। আস্তে আস্তে ঠান্ডা হলো, বায়ুমণ্ডল তৈরি হলো, তরল পানি তৈরি হলো, বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেল এবং তখনই পৃথিবীটা আমাদের বাসযোগ্য হয়ে গেল। এটাকে যদি আমরা একটা পৃথিবীতে জীবের উপযোগী বিকাশ বলি, যে পরিবেশের বিকাশ ঠিক এইভাবে হয়ে আসছে। আমাদের বইয়ে এই চিত্রটি আছে, প্রবাহ চিত্রটি আছে, আমি এগুলো এখানে দেখিয়েছি। তো মোট কথা আমরা কিন্তু কিছুই পড়লাম না, শুধু জানলাম, গল্প করলাম যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো সবাই, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবার আমরা পৃথিবীর গঠন নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।